আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আপনাদের একটা চমকপ্রদ খবর দেবো। খবরটা কয়েকদিন আগে থেকেই আমার কানে এসেছিল, কিন্তু কনফার্ম হতে পারছিলাম না। কাল রাতে আমি কনফার্ম হয়েছি যে বাংলাদেশে অভ্যন্তরে বসবাসকারী কিছু উগ্রপন্থী বাংলাদেশি, কিছু পাকিস্তানি, এদের একটা হিট লিস্ট তৈরি হয়েছে। টোটাল 173 জনের, 173 হিট লিস্ট তৈরি হয়েছে। যেমন পাকিস্তানের ক্ষেত্রে হয়েছিল, তেমন এক্ষেত্রেও হয়েছে। এখন হিট লিস্টের মধ্যে যারা আছেন তাদের মধ্যে সিআইএ আছে কিনা আমি এখনো পর্যন্ত বলতে পারবো না। কিন্তু আগের বারে যখন ওয়েস্টিন হোটেলে সিআইএর একজন মারা পড়লেন, তারপর চট্টগ্রাম ওখানে মারা পড়লেন, তাদের কিন্তু ময়নাতদন্ত হয়নি। তাদের ঝটপট আমেরিকা এসে তুলে নিয়ে চলে গিয়েছে। কারণ ময়নাতদন্ত হলে নানান রকম কোশ্চেন উঠবে। এই বুলেট কোথাকার বুলেট, তাহলে কে ব্যবহার করলো, যা জানবে ওরা জানবে, ওরা বাইরে প্রকাশ করবে না। এখন এই যে হিট লিস্ট তৈরি হচ্ছে, এটা কেন? শেখ হাসিনা ফেরার আগে সমস্ত পথ পরিষ্কার করা হচ্ছে। কারণ তিনি বলেছেন আমি ফিরবই, এবং উনি ফিরবেন যখন বলেছেন উনি ফিরবেনই। এখন তার আগে এসব জঞ্জাল পরিষ্কার করার জন্য কিছু পাকিস্তানি আছে, কিছু বাংলাদেশি আছে, সিআইএ থাকলেও থাকতে পারে, আমার কাছে এরকম কোনো ইনফরমেশন নেই। একা কি র করছে? একা র করছে না, এর সঙ্গে আছে মোসাদের চর। কারণ মোসাদ বলেছে এর মধ্যে হামাস রয়েছে। হামাসের বেশ কয়েকটা চর বাংলাদেশের মধ্যে ঢুকে আছে। আর হামাসের একমাত্র শত্রু হচ্ছে হামাস, হিজবুল্লাহ, এদের একমাত্র শত্রু হচ্ছে ইসরায়েল। কারণ ইসরায়েলে কোথাও কোথাও বোমা টোমা মেরে এরা হয়তো বাংলাদেশে আশ্রয় নিয়েছে, পাকিস্তান হয়ে বাংলাদেশে ঢুকেছে। এখন ইসরায়েলের তো আপনার তো পাকিস্তানে তো এখন যাওয়া আসা বন্ধ, পাসপোর্টে নেই, কিন্তু তারা মানে ওই চোরাই পাসপোর্ট দিয়ে, আর পাকিস্তানকে বলাই আছে, পাকিস্তান তাদেরকে ঢুকতে দিয়েছে। সেখান থেকে তারা এখানে জাহাজে করে যখন মাল আসে সেই সময়তে তারা চলে এসছে। এখানেও কিন্তু মানে পাকিস্তানের সাহায্য নিচ্ছে। পাকিস্তান হচ্ছে পয়সা দিচ্ছে, পয়সা দিলে পরে পাকিস্তান সবার। এই যে আমাদের এরা কি কিন্তু খুব একটা নেতা নয়। যাদেরকে মারা হবে, মানে হিট লিস্টে যাদের নাম আছে, তারা কিন্তু খুব একটা বড় নেতা নয়। এরা হচ্ছে নেতার নিচের স্তর। যেমন হাফিজ সঈদকে ভারত মারেনি, হাফিজ সঈদের ডাউন লাইন যারা আছে তাদেরকে মেরে দিয়েছে। ডাউন লাইন যদি মেরে দেওয়া যায় তাহলে পরে হাফিজ সঈদ বা নেতা যে সে কিন্তু মানে অথর্ব হয়ে যাবে। আমেরিকা যে ভুলটা করেছিল, আমেরিকা একেবারে সোজা গিয়ে বোমা মেরে সে একে মেরে দিল, খামেনিকে সে পরিবার শুদ্ধ মেরে দিল। তাতে কি হলো? দেশে বিপরীত একটা মানে সহানুভূতির হাওয়া তৈরি হলো। ভারত সেটা করেনি। ভারতকে গোড়া থেকে কাটে, গোড়া থেকে কাটতে কাটতে মাথাটাকে একলা করে ছেড়ে দেয়।
এবং কড়া নজর রাখে যাতে সে দ্বিতীয়বার আর না কোনো রকম করতে পারে। আপনারা খুব শিগগির হয়তো দেখবেন যে দুই একটা এরম বান্দারবন অঞ্চলে দুই একটা পাকিস্তানি মারা পড়েছে, বাংলাদেশি মারা পড়েছে। পরে পরিচয় যদি প্রকাশ হয় আমরা তো জানবো। পরিচয় যদি আপনার দেশের মিডিয়া যদি প্রকাশ করে তাহলে বুঝতে পারবেন যে ভারত কাকে কাকে মেরেছে এবং তাদের কি রোল ছিল। এই যে গোষ্ঠীটা আছে, এই গোষ্ঠীটাই হচ্ছে সব কিছুর মাথা। মানুষকে তাতানো, তাদেরকে পয়সা দেওয়া, তাদেরকে বিভিন্ন প্ল্যান করে দেওয়া, কি করে কি হবে না হবে, এরা সমস্ত কিছু করে। আর এর পেছনে টাকা জোগায়। পাকিস্তানের তো টাকা নেই, টাকা জোগায় হচ্ছে কিছুটা তুর্কি আর কিছুটা সিআইএ। এখন এই যে হামাস নিধনের জন্য ভারতবর্ষের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে আমাদের ইসরায়েল। ইসরায়েল এবং রয়ের সঙ্গে গত মাসে, আমি সঠিক তারিখ বলতে পারবো না, একটা মিটিং হয়েছে। সে মিটিংটাও আপনার দোহায় হয়েছে। যত কিছু হয় সব কিন্তু দোহাতেই হয়। দোহাতেই মিটিং হয়েছে। মিটিং হওয়ার পর যে যার মতো ঢুকে পড়েছে এবং তারা হয়তো খুব শিগগির কাজকর্ম শুরু করে দিতে পারে। কারণ আপনারা প্রশ্ন করতে পারেন যে আমি আপনাদের এই সব খবরগুলো দিচ্ছি কি করে। দিচ্ছি হচ্ছে মিলিটারি ইন্টেলিজেন্সের বিভিন্ন সূত্র ধরে। আমি বলছিলাম না বেশ কিছুদিন আগে আমি খবর পেয়েছি, কিন্তু খবর কতটা সত্যি কতটা মিথ্যে এগুলো ক্রস চেক করতে হয়। ক্রস চেক করতে গিয়ে বিভিন্ন লোককে ধরতে হয়। কেউ বলে, কেউ বলে না, কেউ 4 লাইন বলে, কেউ বাকিটুকু বলে না। আমরা 40 জনকে যদি আপনি ধরেন 4 লাইন করে, আপনার পুরো গল্পটা কিন্তু যেটা দাঁড়াচ্ছে জিনিসটা সেটা কিন্তু বেরিয়ে যায়। তো আমি পুরোটা জানি না, আমি কখনোই দাবি করব না আমি পুরোটাই জানি, কিন্তু খুব শিগগির এই অপারেশনটা শুরু হবে। আপনারা চোখের সামনে দেখতে পাবেন এক এক করে এই সমস্ত মৃত্যু ঘটছে নানান কারণে। কেউ পড়ে গিয়ে মারা যাবে, কেউ ব্রেন স্ট্রোকে মারা যাবে, কেউ গুলি খেয়ে মরবে, কেউ বিষ প্রয়োগ হবে, নানানভাবে নানান রকমের রয়েছে। আর মোসাদ আর যখন মারে তখন তার আতা পাতা পাওয়া যায় না। যেমন যতগুলো সিআইএ মারা গেছে, পাকিস্তানি মারা গেছে, কে মেরেছে আজ পর্যন্ত কিন্তু কারোর উপরে দোষ চাপাতে পারেনি। এক্ষেত্রেও দোষ চাপাতে পারবে না। মোদ্দা কথা হলো শেখ হাসিনা ফেরার আগে সাফাই অভিযান শুরু হয়েছে। আর একটা কথা, আসিফ নজরুল নাকি বলেছেন যে উনি এত ডিসেম্বর কেন, এখনই চলে আসুন। আমার প্রশ্ন হচ্ছে আসিফ নজরুল উনি ফিরে এলে উনি থাকবেন তো? আর না হলে পরে উনি ঝটপট ডান দিক বাম দিক না দেখে উনি কোয়ার্টার চেঞ্জ করবেন। এর আগে যেমন কোয়ার্টার চেঞ্জ করে, আগে যখন হাসিনার আমলে, শেখ হাসিনার আমলে যখন উনি একদম মুক্তিযুদ্ধের সপক্ষে উনি গলা ফাটিয়ে চেঁচাতেন, সে ভিডিও কিন্তু সমাজ মাধ্যমে ছড়িয়ে আছে। তারপরে হঠাৎ তিনি বুঝলেন যে এইবারেতে একটা আমার সময় এসছে, আমি লাইমলাইটে আসতে পারবো। উনি একটা বিক্ষোভের মধ্যে দিয়ে ওনার একটা জন্ম হলো, নতুন জন্ম। এখন আবার একদম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে ডিসেম্বরে কেন, এখনই চলে আসুন। এখনই উনি যাবেন না, উনি ঠিক সময় হলে যাবেন। আমার প্রশ্ন হচ্ছে তখন আপনি দেশে থাকবেন তো, নাকি ফ্লোরিডা যেখানে বাড়ি কিনেছেন সেইখানে আপনি পালাবেন?
আপনার ওপর আমাদের নজর আছে, তাই বলে আপনি ভাববেন না আপনি হিট লিস্টে আছেন। আপনি তেলা পোকা, আপনার মতো লোককে মারে না। আপনি হচ্ছেন তেলা পোকা। যেই শেখ হাসিনা ফিরবেন, আপনি সঙ্গে সঙ্গে একদম কোট প্যান্ট বদলে একেবারে শেখ হাসিনার দলে আপনি হয়ে মহাগান গাইতে লাগবেন। এটা আমরা জানি, এটা রও জানে খুব ভালো করে, মোসাদও জানে। সে তেলা পোকাদের ভারত করবে না। ভারত করবে যারা হচ্ছে মাথা এবং লেজ। এই লেজের মধ্যে একে আছে সেটা তো আমি জানি না, তবে খুব শিগগির এই লেজ থেকে মাথা কাটা পড়বে এটা নিশ্চিত। এবং কবে থেকে এই অপারেশনটা শুরু হয় আমি তার জন্য বসে আছি। আজ এই খবরটা অনেক দিন ধরে আমি মানে ক্রস চেক করার পর তারপরে তো এই খবরটা করছি। আমি যদি খবরটা ভুল করে থাকি তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাকে ছপ করে ধরবে, কিন্তু আমি সত্যি কথা বলছি, তাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাকে ধরতে পারবে না। সুতরাং সবাই এখন অপেক্ষা করুন আর দেখতে থাকুন আগামী দিনের নাটক। আলাইকুম, তুরস্কের ইস্তাম্বুল থেকে আপনাদের সাথে আছি আমি সরওয়ার আলম। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একত্রে যে তিনটি বড় যুদ্ধ চালাচ্ছে মধ্যপ্রাচ্যে, সেই তিনটা যুদ্ধের যে মূল খলনায়ক বা মূল হোতা অথবা মূল মন্ত্রক, যেই ব্যক্তি ইসরায়েলের প্রধানমন্ত্রীর পক্ষ হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই যুদ্ধে ঢোকার জন্য সবচাইতে বেশি প্রেসার ক্রিয়েট করেছে বা পরামর্শ দিয়েছে অথবা তার কানে মানে ফু দিয়েছে, সেই লিন্ডসে গ্রাহাম গত রাতে হঠাৎ করেই মারা গেছে। লিন্ডসে গ্রাহামের এই যুদ্ধগুলো নিয়ে এমন সব উগ্র কথা ছিল, যেই উগ্র কথা স্বয়ং আমেরিকার জনগণও সেগুলো শুনে আটকে উঠত, শিউরে উঠত। ইসরায়েল যখন গাজা ভূখণ্ডে আক্রমণ করে, ঠিক সেই সময়ে তার ইসরায়েলকে এরকম ভাবে সমর্থন ছিল যে গাজা ভূখণ্ডে যা আছে সবকিছু ধ্বংস করে দেয়া হোক। লেবাননে যখন ইসরায়েল আক্রমণ করে তখন তার এটার প্রতি সমর্থনটা এরকম ছিল যে লেবাননে ইসরায়েল লেবাননের দক্ষিণ অঞ্চল দখল করা এবং সেখানে তার আক্রমণ পরিচালনা করার জন্য সব ধরনের অধিকার আছে এবং এই ক্ষেত্রে কেউ ইসরায়েলকে কিছু বলতে পারবে না। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি, আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত আইজিসি, এগুলোতে ইসরায়েলের বিরুদ্ধে, ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যখন কেস শুরু করা হয় বা কেস পরিচালনা করা হয়, তখন সে ইসরায়েলের প্রধানমন্ত্রীর হয়ে আইসিসি এবং আইজিসির বিরুদ্ধে আমেরিকার সিনেটকে, আমেরিকার সরকারকে নিষেধাজ্ঞা দেওয়ার জন্য উদ্বুদ্ধ করে, যার শেষ পর্যায়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আইসিসির উপরে নিষেধাজ্ঞা দেয় এবং আইসিসির বিভিন্ন অর্থনৈতিক সাপোর্ট সে কমিয়ে দেয়। এভাবে পুরো এই ইসরায়েল আমেরিকা যুদ্ধ জুড়ে, ইসরায়েল আমেরিকা যে এই অঞ্চলে যে যুদ্ধগুলো চালিয়েছে, সেই যুদ্ধ জুড়ে পুরো সময়টা ধরে আমেরিকার প্রেসিডেন্টকে ইসরায়েলের পক্ষ হয়ে সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করা বা তাকে এই যুদ্ধ চালিয়ে নিতে প্রেসার ক্রিয়েট করার ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজ করেছিলেন এই ব্যক্তি। শুধুমাত্র তাই না, ইরানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা, শুধু ইরান না, মুসলিম দেশগুলোতে বিভিন্ন ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয়া, আমেরিকা ইসরায়েলকে যে অর্থনৈতিক সাপোর্ট দিচ্ছে, সেই অর্থনৈতিক সাপোর্টের ক্ষেত্রে যদি কখনো কোনো আমেরিকার সরকার সেই সাপোর্টকে ফিরিয়ে নেয়ার জন্য বা সেই সাপোর্টকে কমিয়ে নেয়ার জন্য যদি কখনো কোনো সিদ্ধান্ত নিত, সেই সিদ্ধান্তের বিরুদ্ধে কট্টরভাবে দাঁড়াতেন এবং পুরো সিনেট এবং কংগ্রেসকে একীভূত করে সরকারের উপরে প্রেসার ক্রিয়েট করার জন্য কাজ করতেন এই লিন্ডসে গ্রাহাম। তিনি এমনকি এরকমও বলেছিলেন কয়েকদিন আগে যে ইসরায়েল যে আক্রমণগুলো এই মধ্যপ্রাচ্যে করছে, সেই আক্রমণগুলো যথেষ্ট না, ইসরায়েলের এই আক্রমণগুলো যথেষ্ট না,
আরো বেশি আক্রমণ করা দরকার, এমনকি আমেরিকা দরকার হলে তার নিজের ভান্ডারের অস্ত্র খালি করে ইসরায়েলকে আরো অস্ত্র দেয়া দরকার। অর্থাৎ যদি সহজে বলা যায় যে এই যুদ্ধ এবং যুদ্ধের আগে পরে ইসরায়েলের চেয়ে বেশি সাপোর্ট দিয়েছে যেই আমেরিকার সিনেটর, সে হচ্ছে এই লিন্ডসে গ্রাহাম। 71 বছর বয়সে মারা গিয়েছে। আমেরিকার ট্রাম্প প্রশাসনে অন্তত ইসরায়েলের সবচেয়ে বড় সাপোর্টারটি এখন আর নেই। এটা পরবর্তীতে কি করতে পারে? ট্রাম্প প্রশাসনকে কি এই যুদ্ধ থেকে দূরে সরিয়ে নিতে পারে, ইরানের উপর আক্রমণ থেকে দূরে সরিয়ে নিতে পারে, বা ইসরায়েল আমেরিকার যে সমর্থন সেটাকে দূরে সরিয়ে নিতে পারে? হয়তোবা সমর্থন কিছুটা কমতে পারে, এটার সম্ভাবনা আছে। কারণ হচ্ছে সে শুধুমাত্র একা না, তার এরকম একটা পাওয়ার ছিল যে সে অনেক সিনেটর এবং কংগ্রেসম্যানকে উদ্বুদ্ধ করতে পারতো, তাদেরকে লিড দিতে পারতো। এটা শুধুমাত্র ইরান, ইসরায়েল বা লেবাননের ক্ষেত্রে না, যে কোনো মুসলিম দেশের ক্ষেত্রে। একসময় হয়েছে না যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে অনেকগুলো মুসলিম দেশের উপরে ভিসা নিষেধাজ্ঞা দিত, 13টা 14টা দেশের উপরে ভিসা নিষেধাজ্ঞা দিত। সেটাতেও সে ব্যাপক পরিমাণে কাজ করেছে, ব্যাপক পরিমাণে। এবং মিডিয়ার সামনে তো সে সরাসরি বলতো, ট্রাম্প যতটা না হচ্ছে উগ্রভাবে বলতো, তার চেয়ে বেশি উগ্রভাবে সে মিডিয়ার সামনে এগুলো দিয়ে আমেরিকার জনগণকে প্রভাবিত করত। তো এরকম একজন আমেরিকার সরকারের মধ্যে কট্টর মুসলিম বিদ্বেষী, কট্টর ইসরায়েল ঘেঁষা এবং ইসরায়েলের পলিসির জন্য নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার মতো একজন কট্টর উগ্র ইসরায়েল সমর্থক এবং গণহত্যার সমর্থক। ব্যাপক পরিমাণে সে গণহত্যাকে উদ্বুদ্ধ করেছে, সমর্থন করেছে, এবং এই গণহত্যাকারীরা যেন কোনো ধরনের বিচারের সম্মুখীন না হয় সেটা নিশ্চিত করার জন্য চেষ্টা করেছে। এরকম একজন ব্যক্তি গত রাতে হঠাৎ করে অসুস্থ হয়ে অল্প সময়ের জন্য, জাস্ট হচ্ছে কয়েক মিনিটের পরে মারা যায়। এমনকি এই মারা যাওয়ার আগের দিন সে ইউক্রেন সফর করেছে, এবং এই যে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধটা, এই রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রেও তার ব্যাপক পরিমাণে সমর্থন ছিল, এবং সে আমেরিকার সরকারকে এক্ষেত্রে প্রচন্ড প্রেসার দিয়েছিল, চাপ দিয়েছিল যে হ্যাঁ, এই যুদ্ধ সমর্থন করা দরকার, এই যুদ্ধে যা দরকার সবকিছু দেওয়া দরকার, টাকা দেওয়া দরকার, অস্ত্র দেওয়া দরকার, এই যুদ্ধে সরাসরি দরকার হলে ন্যাটো সৈন্য পাঠানো দরকার। একইভাবে এই তাইওয়ানকে অস্ত্র দেওয়া, তাইওয়ানকে সমর্থন দেওয়া, তাইওয়ানকে চীনের বিরুদ্ধে যুদ্ধে উস্কে দেওয়া, এই ক্ষেত্রেও সে কাজ করেছে। এরকম একটা বিশাল ক্যারিয়ার নিয়ে তারপরে হচ্ছে সে গত রাতে মারা গেছে। এটা একটা খবর। এরপরে আপনাদেরকে আজকে আরেকটা মৃত্যু খবর দেব, সেটা হচ্ছে কাতারের সাবেক আমির এবং কাতারের জাতির পিতা। কাতারের সাবেক আমির এবং কাতারের জাতির পিতা শেখ হামাদ বিন খলিফা আল থানি, বর্তমান খলিফার বাবা। তিনি 74 বছর বয়সে আজকে ইন্তেকাল করেছেন। তিনি ছিলেন মূলত আধুনিক কাতারের রূপকার। কিভাবে রূপকার আধুনিক কাতার? আমরা কাতার বলতেই কাতার, তার ছেলে বর্তমান যে আমির, তার কথাটাই অনেক বেশি আসে। তার এই শেখ হামাদ বিন খলিফা আল থানি, তার একটা বর্ণাঢ্য জীবন আছে, তার জীবনে অনেক ইতিবাচক এবং নেতিবাচক ঘটনাও আছে। তিনি প্রায় 18 বছর কাতার শাসন করেন, 95 সাল থেকে 2013 সাল পর্যন্ত। তবে তার শাসনে আসাটা ছিল একটা রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে। তার বাবা এই শেখ হামাদ বিন খলিফা আল থানি, তার নিজের বাবা শেখ খলিফা বিন হামাদ আল থানি, এই তার বাবাকে গদির থেকে নামিয়ে দেয় অভ্যুত্থানের মাধ্যমে। কিরকম? তার বাবার সাথে তার বহুদিন ধরে হচ্ছে একটা দ্বন্দ্ব চলতেছিল। এই দ্বন্দ্ব চলাকালীন সময়ে 1995 সালে তার বাবা সুইজারল্যান্ডের জেনেভায় ছুটি কাটাতে গিয়েছিলেন। ঠিক সেই মুহূর্তে সে তার পুরো পরিবারকে ওই সময়ে
কনভিন্স করা বলেন বা তাদেরকে জোর করে বলেন, যেভাবে বলেন, তাদের সমর্থন নিয়ে সে একটা অভ্যুত্থান ঘটিয়ে নিজেকে কাতারের খলিফা হিসেবে ঘোষণা দেন এবং খলিফার পদে বসান। সাথে সাথে বাবার উপরে দেশে ফেরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেন, যে না, সে যদি দেশে ফেরে তাহলে তাকে শেষ করে দেওয়া হবে, কারণ সে দেশে ফিরলেই এর বিরুদ্ধে আবার অভ্যুত্থান হবে। সেই সময়ে এই রক্তপাত অভ্যুত্থান ঘটানোর পরে তার বাবা আর দেশে আসেননি। প্রায় 9 বছর তিনি ফ্রান্সে এবং আবুধাবিতে কাটান, নির্বাসিত জীবন কাটান 9 বছর। 9 বছর পরে 2004 সালে শেষ পর্যন্ত যখন সে দেখছে যে হ্যাঁ, আমার সব ঠিক আছে, সেনাবাহিনী, পুরো সরকার, আমলাতন্ত্র, পুরো পরিবার, রাজ পরিবার সব আমার পক্ষে, তখন সে বাবাকে দেশে ফিরে আসতে সুযোগ দেয়। তবে তিনি অনেকগুলো ভালো কাজও করেছেন। তার ভালো কাজের মধ্যে ছিল কাতারে অর্থনৈতিক বিপ্লব ঘটানো। আজকে যে কাতারের অর্থনীতি আমরা দেখি, যেই অর্থনীতি মূলত নির্ভর করছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের উপরে, অর্থাৎ এলএনজির উপরে, সেই কাতারকে অবিশ্বাস্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য এই এলএনজি গ্যাসের যে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ এবং এই যে প্রকল্প, সেটা মূলত তিনিই চালু করেন। তিনি 1996 সালে আল জাজিরা প্রতিষ্ঠা করেন, যেই আল জাজিরা পুরো মধ্যপ্রাচ্য এবং মুসলিম বিশ্বের কণ্ঠস্বর হিসেবে কাজ করে। নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারের মুখোমুখি হওয়া এবং মাজলুমদের পক্ষে যে আল জাজিরা এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছে। তিনি কাতার ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন গড়ে তোলেন, যেই ফাউন্ডেশনের মূল কাজ ছিল কাতারের শিক্ষা এবং গবেষণার কাজকে এগিয়ে নিয়ে যাওয়া। এই যে 2022 সালে বিশ্বকাপ ফুটবল আয়োজন করলো কাতার, অর্থাৎ এখন যে বিশ্বকাপ ফুটবল চলছে, এটার আগের বিশ্বকাপ ফুটবলের আয়োজক যে ছিল কাতার, যেটা নিয়ে বিশ্ব মিডিয়া একেবারে মানে কাতারকে খেয়ে ফেলবে এরকম একটা অবস্থা তৈরি করেছিল, সেই বিশ্বকাপ ফুটবলের আয়োজন করার ক্ষেত্রে যে সিদ্ধান্তটা যখন নেওয়া হয়েছিল, অর্থাৎ কাতার বিশ্বকাপ ফুটবলের আয়োজক হবে, এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল 2010 সালে, অর্থাৎ তার শাসনামলে। অর্থাৎ তার শাসনামলের যে ডিপ্লোম্যাসি, সেটাকে ব্যবহার করেই সে এটা করেছে। তিনি বিভিন্ন বড় বড় রাজনৈতিক সংকট এবং যুদ্ধ থামাতে মধ্যস্থতাকারী হিসেবে কাতারকে একটা গুরুত্বপূর্ণ বিশ্ব মঞ্চে পরিণত করেন। এখন এই যে জায়গাতে তিনি নিয়ে আসেন, তারপরে হচ্ছে তার ছেলে বর্তমান আমির ক্ষমতায় আসে এবং কাতারকে আরো উচ্চতায় নিয়ে যায়। তবে তার মন্দ দিকগুলো কি ছিল? যে তার নিজের জন্মদাতা বাবাকে ধোঁকা দিয়ে ক্ষমতা থেকে তাকে সরিয়ে দেশ ছাড়া করা এবং বহু বছর নির্বাসিত রাখা, এটাকে অনেকেই নৈতিকভাবে বড় অপরাধ বলে মনে করেন। তিনি একটা প্রচলন চালু করে দিয়ে গিয়েছিলেন যে কাতার বিভিন্ন দেশে ইসলামিক গ্রুপগুলোকে, রাজনৈতিক এবং সামরিক গ্রুপগুলোকে সমর্থন দিবে। বিভিন্ন দেশে, লিবিয়া, সিরিয়া, মিশর, এবং তার ছেলেও এটা কন্টিনিউ করেছে। বিভিন্ন ইসলামপন্থী এবং বিদ্রোহী গোষ্ঠীকে অর্থ দেয়া, সামরিক সাপোর্ট দেয়া এবং মিডিয়া সাপোর্ট দেওয়া, এটা করে এসেছে। তবে এই বিশ্বকাপ ফুটবলের আয়োজন নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আন্তর্জাতিকভাবে অনেক এই শ্রমিক অধিকার লঙ্ঘনের অভিযোগ কাতারের বিরুদ্ধে উঠেছিল। এখন প্রশ্ন হচ্ছে যে আসলে তার সাথে তার ছেলের বর্তমান যে আমির শেখ তামিম, শেখ তামিম, তিনি ছিলেন শেখ হামাদ, আর বর্তমান হচ্ছে শেখ তামিম। এই শেখ তামিম আর শেখ হামামের মধ্যে সম্পর্কটা কেমন ছিল? এদের মধ্যে সম্পর্ক ভালো ছিল এবং শেষে 2013 সালে এসে এই শেখ হামাদ নিজেই তার ছেলেকে ক্ষমতায় বসান, যে বাবা, আমি আমার বাবার সাথে যা করছি, তুমি আমার সাথে সেরকম করার আগেই আমি তোমাকে ক্ষমতায় বসালাম এবং তুমি রাষ্ট্র পরিচালনা করো। 2013 সালে শেখ তামিম বিন হামাদ আল থানি, বর্তমান আমির, তিনি ক্ষমতায় আসেন। তবে তিনি ক্ষমতায় আসার পরে বাবার সাথে যথেষ্ট পরিমাণে ভালো আচরণ করেন। বাবাকে তিনি কি উপাধি দেন? ফাদার আমির, অর্থাৎ কাতারের রাষ্ট্রীয় বাবা, জাতির জনক উপাধি দেন তার এই জীবিত বাবাকে। তিনি জীবিত থাকাকালীন সময়
কাতারের জাতির বাবা হিসেবে, জাতির জনক হিসেবে পরিচিতি লাভ করেন বা স্বীকৃতি লাভ করেন। এরপরে তার সাথে ছেলের সম্পর্ক এত চমৎকার ছিল যে বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে অনেক সময় ছেলে বাবাকেই মূলত প্রধান আয়োজক হিসেবে এবং প্রধান ওই অনুষ্ঠানের ব্যক্তি হিসেবে নিয়ে আসতেন। এই ছিল হচ্ছে কাতারের বর্তমান আমিরের বাবার মৃত্যুর খবর। এরপরে আমরা চলে যাব আজকে ইরানের ঘটনাতে। ইরান এবং আমেরিকার মধ্যে বর্তমানে তৃতীয় দফায়, গত এক সপ্তাহের মধ্যে তৃতীয় দফায় আক্রমণ পাল্টা আক্রমণ চলছে। আমেরিকা বলছে যে ইরান হরমুজ প্রণালী দিয়ে যাওয়া একটা গ্রিক জাহাজে আক্রমণ করার কারণে আমেরিকা প্রতিশোধ হিসেবে ইরানের 140টা লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। এই 140টা লক্ষ্যবস্তুর মধ্যে ছিল ইরানের রকেট লঞ্চার, ইরানের মিসাইল রাখার জায়গা এবং ইরানের কিছু সামরিক স্থাপনা। সেই আঘাতগুলো করার পরে ইরান বলছে সে আমেরিকার লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত করেছে। সেই লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল কাতার, কুয়েত, বাহরাইনে আমেরিকার বিভিন্ন সামরিক ঘাঁটি, যার মধ্যে বাহরাইনে থাকা আমেরিকার নৌবহরের 5ম সদর দপ্তর, কুয়েতে থাকা আমেরিকার প্যাট্রিয়ট সিস্টেম এবং আরো বিভিন্ন ধরনের সামরিক স্থাপনা। আমেরিকার সেন্টকম বলছে যে তারা এই তৃতীয় দফার আক্রমণটা শেষ করেছে। ইরানও তার পাল্টা আক্রমণ শেষ করেছে। আবার যে কোনো সময় আক্রমণ শুরু হতে পারে। তবে ইরান স্পষ্ট ঘোষণা দিয়েছে যে হরমুজ প্রণালী সে বন্ধ করে দিয়েছে। হরমুজ প্রণালী দিয়ে এখন আর কোনো জাহাজ যেতেই পারবে না, এটা করেছে। এর মধ্যে ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইর জানাজা গত পরশুদিন শেষ হয়েছে। তার এই জানাজা শেষ হওয়ার পর ইরানের মিডিয়া একটা মেসেজ বা বার্তা প্রকাশ করেছে বর্তমান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতবা আলী খামেনেইর পক্ষ থেকে। তার পক্ষ থেকে প্রচারিত সেই বার্তায়, সেই লিখিত বার্তায় বলা হয়েছে যে তার বাবাকে এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে আমেরিকা যে হত্যা করেছে এটার প্রতিশোধ ইরান নিবেই নিবে। ইরানের জনগণের দাবি এই প্রতিশোধ নেয়ার জন্য ইরান সবকিছু করবে এবং এই প্রতিশোধ নেয়ার শপথ নিল ইরান। এই তার বাবার মৃত্যুর পরে প্রথম, এই জানাজার পরে প্রথম একটা বার্তা আসলো মুজতবা খামেনেইর কাছ থেকে। একই সাথে ইরানের মিডিয়া মুজতবা খামেনেইর একটা ছবিও প্রকাশ করেছে। কিন্তু এই যুদ্ধ শুরুর পর থেকে, তাকে ক্ষমতায় অধিষ্ঠিত করার পর থেকে এখনো পর্যন্ত মুজতবা খামেনেই কোনো মিডিয়াতে, ইরানের কোনো রাষ্ট্রীয় টেলিভিশন হোক বা বেসরকারি টেলিভিশন হোক, কোনোটাতেই এখনো পর্যন্ত তার সরাসরি কোনো বক্তব্য আসে নাই। এটা নিয়ে এখনো অনেক ধোঁয়াশা আছে। তো এই খামেনেইর মৃত্যুর প্রতিশোধ নেয়ার যে শপথ ইরান করেছে, এই শপথে পাল্টা আক্রমণটা কি হবে? এজন্য বলেছিলাম যে ইরানে এই খামেনেইর মৃত্যু থেকে এই পর্যন্ত দুই পক্ষের মধ্যে হচ্ছে একটা শীতল যুদ্ধ চলছিল। একটা হচ্ছে যে খামেনেইর মৃত্যুর প্রতিশোধ নেয়ার জন্য আমেরিকাকে, ইসরায়েলকে বা আমেরিকা এবং ইসরায়েলের এই অঞ্চলে যে দোসর আছে তাদেরকে আরো বেশি টার্গেট করা, তাদেরকে হচ্ছে শাস্তি দেওয়া। আরেক পক্ষ হচ্ছে যে না, যে পর্যন্ত যা হয়েছে এখান থেকে আমরা যুদ্ধবিরতি এবং একটা সমঝোতায় আসি, কিছুটা ছাড় দিয়ে হলেও। এই দুই পক্ষের মধ্যে এখন দেখা যাচ্ছে যে প্রথম পক্ষ যারা হচ্ছে আমেরিকা ইসরায়েলকে আরো বেশি আক্রমণ করার পক্ষে, তারা এখন বেশি সামনে চলে আসছে। কারণ এই জানাজা নিয়ে যে পরিমাণ ইরানের জনগণকে সামনে নিয়ে আসা হয়েছে, মাঠে নামানো হয়েছে এবং তাদের কাছ থেকে যে প্রত্যাশিত প্রেশার, প্রত্যাশিত চাপ যে এটার প্রতিশোধ নাও, প্রতিশোধ নাও, প্রতিশোধ নাও, সেটা তারা পেয়েছে। এর পরপরই মুজতবা খামেনেইর কাছ থেকে এই বার্তা যে হ্যাঁ আমরা প্রতিশোধ নেব, কারণ জনগণ চাইছে। এখন দেখা যাক এই প্রতিশোধ তারা কিভাবে নেয়। কারণ ইরান এর আগেও তাদের যতগুলো বড় নেতাদের আমেরিকা বা ইসরায়েল হত্যা করেছে সবগুলোরই প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছিল। যেমন ধরেন কাসেম সুলাইমানির হত্যার পরে প্রতিশোধ নেয়ার কথা বলেছিল যে এই হত্যা করেছে তার বিরুদ্ধে প্রতিশোধ নেব, এবং ট্রাম্প তার পরপরই বলেছিল যে আমি হচ্ছে 1 নম্বর টার্গেট। এখন হয়তো ট্রাম্প এটাকেই এখন একটা ইয়া হিসেবে ব্যবহার করবে তার, যে দেখো ইরান প্রতিশোধ নিতে যাচ্ছে, আমি কিন্তু সেই প্রতিশোধের মূল টার্গেট, এরকম ভাবে। এই হচ্ছে আমেরিকা ইরানের জন্য একটা সর্বশেষ ঘটনা। এখন আমেরিকা ইরান এই ঘটনাগুলোর বাইরে
আর কি কি ঘটনা ঘটছে তার মধ্যে হচ্ছে ফুটবল বিশ্বকাপের ফাইনালে উঠছে যে দেশগুলো, যেমন ফ্রান্স, স্পেন, তারপরে হচ্ছে ইংল্যান্ড এবং আর্জেন্টিনা, তাদের খেলা। আপনার কাছে কি মনে হয় কে জিতবে, কাকে সাপোর্ট দিচ্ছেন? যদিও বাংলাদেশে অর্ধেক আর্জেন্টিনার অর্ধেক ব্রাজিল নাই এখন, তারা কাকে সাপোর্ট দিচ্ছেন কি মনে হয় আপনাদের? এই ক্ষেত্রে একটু প্রেডিকশনটা জানাবেন, ভালো লাগবে। আমরাও হয়তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে এটা নিয়ে একটু করব। অন্যদিকে বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলে গত কয়েকদিনে বৃষ্টিতে ভূমিধসে, পাহাড় ধসে প্রচুর পরিমাণে মানুষ মারা গিয়েছে। বহু এলাকা পানিতে তলিয়ে গিয়েছে, বহু মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে ওই এলাকার মানুষ। এই অঝোর বৃষ্টি শুধুমাত্র ওই অঞ্চলেই না, পুরো বাংলাদেশ জুড়ে, এবং আরো হয়তো এক সপ্তাহের মতো এরকম চলবে। সুতরাং এই পরিস্থিতিতে যারা সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান তারা সাহায্যের হাত বাড়িয়ে দেন ওই মানুষগুলোর কাছে, এই আহ্বান আমরা জানাই, এবং তাদের জন্য দোয়া করবেন। এদিকে বাংলাদেশের প্রাথমিক বৃত্তির ফলাফল প্রকাশ পেয়েছে আজকে। এতে বৃত্তি পেয়েছে প্রায় ৮০,০০০ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। তাদেরকে আমরা অভিনন্দন জানাই। বাংলাদেশের ভবিষ্যৎ তারাই ভবিষ্যতের বাংলাদেশ গড়বে। এই ভবিষ্যতের বাংলাদেশ গড়তে তাদের সুপ্ত মেধা এবং তাদের বিচক্ষণতা, তাদের নৈতিকতা, তাদের সততা, এগুলো সব যেন ভবিষ্যতে কাজে লাগে, এই প্রত্যাশায় আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।